কলিং বেল বাজার শব্দে গিয়ে দরজা খুলে দেখি আমার স্বামী ইপ্তি একটা মেয়ের হাত খুব শক্ত করে ধরে দরজায় দাঁড়িয়ে আছে, যা দেখে বুকটা ধক করে উঠল। আমি তৎক্ষণাৎ জিজ্ঞেস করলাম, কে এই মেয়ে ইফতি? আমার বউ, মুখ গম্ভীর করে বলল ইফতি। মানে কি ইফতি? রুষা, সব জানো তুমি, দাঁতে দাঁত চেপে বলে ইফতি। সব জানি মানে? এই মেয়ে কে? আমার প্রথম স্ত্রী রুহি ও। এবার বুঝেছ? চেঁচিয়ে বলে ইফতি। কথাটা শোনা মাত্র আমার শরীর ঝাঁকুনি দিয়ে ওঠে, বুকে তীব্র ব্যথা অনুভব করি। কাঁপা কাঁপা পায়ে পিছাচ্ছি দেওয়ালে ঠেস দিয়ে, এমন মনে হচ্ছে আমি এক্ষুনি মাথা ঘুরে পড়ে যাব। ইপ্তি এগিয়ে এলো আমার সতীন রুহির হাত ছাড়িয়ে আমাকে ধরতে, বাট আমি হাত দিয়ে বাধা দিলাম ইপ্তিকে আমাকে ধরার জন্য। আমি শুধু ফুফাচ্ছি আর কান্না আসছে না, অতিরিক্ত শখ পেয়ে। ইপ্তি আমাকে আর ধরল না। আমি সোফায় ধপ করে বসে পড়ি। ইপ্তি দরজায় গিয়ে মেয়েটাকে ভিতরে আসতে বলে। মেয়েটা মাথা নিচু করে সেখানেই দাঁড়িয়ে, যেন নতুন বউ তাকে কেউ বরণ করলে ভিতরে আসবে। ইপ্তি ওকে ভিতরে এনে রুমে নিয়ে গেল, আমাদের রুমের পাশের রুমে। যা দেখে আমার বুক ছিঁড়ে যাচ্ছে। এবার আমি ফুঁপিয়ে কেঁদে দিলাম, কিন্তু ইফতির বাইরে আসার আগেই আমি দৌড়ে আমার রুমে চলে গেলাম। রুমে এসে হাউমাউ করে কাঁদতে লাগলাম। এদিকে ইপ্তি গম্ভীর কণ্ঠে বলে ওঠে, রুহি, যাও ফ্রেশ হয়ে নাও, মেয়েটা কষ্ট পাচ্ছে, তোমার ওর কাছে যাওয়া উচিত। রুহি করুণ স্বরে বলে ওঠে, যাচ্ছি, রাতে আর আসবো না, রুষাকে সামলাতে হবে যেভাবেই হোক। তুমি সাবধানে থেকো আর ফ্রেশ হয়ে শুয়ে পড়ো। এক নাগাড়ে কথাগুলো বলি ইপ্তি উঠে চলে যায়, রুহিকে কিছু বলতে না দিয়ে। ইপ্তির যাওয়ার পানে রুহি তাকিয়ে থেকে চোখে জল ফেলে। আজ ইপ্তির সন্দেহের জন্য দুটি মেয়ের জীবন নষ্ট। দুটি মেয়েকে তার স্বামীর ভালোবাসার ভাগ দিতে হবে, না চাওয়া সত্ত্বেও। কিন্তু কিছুই করার নেই, এটাই যে নিয়তি, এটাই যে জীবন। কার জীবনে কি কি হয় কেউ জানে না। দীর্ঘশ্বাস ফেলে রুহি। ইপ্তি সেই কখন থেকে রুষাকে ডাকছে, দরজায় নক করছে বারবার, কিন্তু রুষা কেঁদেই যাচ্ছে, দরজা খুলছে না। রুষা, দরজা খোলো না, না হলে খুব খারাপ হয়ে যাবে বলছি, চেঁচিয়ে ওঠে ইপ্তি। রুষা ভয়ে কেঁপে ওঠে ইপ্তির চিৎকারে। কাঁপা কাঁপা পায়ে উঠে এসে দরজা খোলে রুষা। ভয়ানক জোরে কেঁদে ওঠে রুষা ইপ্তিকে দেখে। ইপ্তি দ্রুত এগিয়ে এসে রুষাকে জড়িয়ে ধরে। রুষা ইপ্তির বুকে ঢলে পড়ে কাঁদতে থাকে। ইপ্তি আটকায় না রুষাকে, কোলে তুলে বিছানায় বসিয়ে রুষার সামনে বসে ইপ্তি। রুষা ইপ্তির হাত ধরে বাচ্চাদের মতন করে বলে ওঠে, ইপ্তি, ওই মেয়েটা কাজের মেয়ে তাই না? ওকে দেখে তোমার বউ মনে হয় না? মেয়েটার শরীরে মারের দাগ, রাস্তা থেকে তুলে এনেছো না? আমার সাথে মজা করছো তুমি তাই না? রুষার কথাগুলো এতক্ষণ দাঁতে দাঁত চেপে শুনছিল ইপ্তি। রুষার কথা শেষ হতে না হতেই কষিয়ে চড় বসিয়ে দেয় ইপ্তি। রুষা গালে হাত দিয়ে স্তব্ধ হয়ে যায়। ইপ্তি তার ওপর হাত তুলেছে, বিশ্বাস হচ্ছে না রুষার। ইপ্তি কোনো দিকে পরোয়া না করে উঠে দাঁড়িয়ে চেঁচিয়ে ওঠে ইপ্তি, সাহস কি করে হলো রুহিকে কাজের মেয়ে বলার, রাস্তার মেয়ে বলার? ও আমার বউ, শুনেছিস? বউ আমার, প্রথম বউ, আর প্রথম ভালোবাসা আমারও, তুই জানিস সেটা ভালো করি। আর একদিন রুহিকে নিয়ে আজে বাজে কথা বললে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব বাড়ি থেকে, মাইন্ড ইট। বলেই ইপ্তি গটগট করে রুম থেকে বেরিয়ে যায়। রুষা আর একটুও কাঁদে না, চুপচাপ শুয়ে পড়ে। অতিরিক্ত কষ্টে মানুষ কাঁদতে ফুলে যায়, আর রুষা সেই অতিরিক্ত কষ্ট পেয়েছে ইপ্তির কাছ থেকে, তাই রুষাও কাঁদতে ভুলে গেছে। ইপ্তি রুম থেকে বেরিয়ে রুহির কাছে যায়। এখন একমাত্র রুহি শান্তি দিতে পারবে তাকে, আর কেউ না। ইপ্তি রুমে ঢুকে দেখে রুহি বেডে বসে কাঁদছে ফুপিয়ে ফুপিয়ে। ইপ্তি এগিয়ে সে রুহিকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। সরি রুহি, আজ আমার জন্য তোমার এই অবস্থা, আমাকে ক্ষমা করে দিও প্লিজ, গম্ভীর কণ্ঠে বলে ইপ্তি। আপনি কেন চেঁচামেচি করলেন? কাঁদতে কাঁদতে বলে রুহি। ঘুমাও, আজ আমি তোমার বুকে মাথা রেখে তৃপ্তির ঘুম ঘুমাবো। আরও শক্ত করে জড়িয়ে ধরে ইপ্তি রুহির চুলে হাত বুলিয়ে দেয়। আমিও। রুহি বলে ওঠে। ইপ্তি মুচকি হাসে। ইপ্তি রুহি আজ তৃপ্তির ঘুম ঘুমালেও রুষার চোখে দূর দূর পর্যন্ত কোনো ঘুম নেই। কিভাবে থাকবে যেই মেয়ের জন্য তার স্বামী বড় সতীন এনে দিয়েছে? সেই মেয়ের কি আর ঘুম আসে?
রুষা এক দৃষ্টিতে ফ্যানের দিকে তাকিয়ে আছে। চোখ দুটো অসম্ভব ফুলে আছে, তাও চোখের পাতি পড়ছে না রুষার। রুষা ভাবছে, আচ্ছা, এত ভালোবাসার ফল কি ইপ্তি এইভাবে দিল আমাকে? আমার ভুল কি ছিল? আচ্ছা ইপ্তি, এখন কই? ওই মেয়ের কাছে? আমি এসব কিভাবে মেনে নেব? আজ প্রথম তুমি আমায় মারলে, তাও ওই মেয়ের জন্য? না, আমি এসব মেনে নিতে পারবো না। রুষা ফুঁপাতে ফুঁপাতে উঠে খুঁজে ব্লেড হাতে নেয়। ব্লেডটা হাতে চালাতে গিয়েও পারে না। কি করছি আমি এসব ভাবতে ব্লেড ফেলে দিয়ে শুয়ে পড়ে। ডিসিশন নেয় কাল চলে যাবে বাবার কাছে। আমি কিছুতেই থাকতে পারবো না এইভাবে। রুষা এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে। ইপ্তি এক দৃষ্টিতে তাকিয়ে আছে রুহির দিকে। সারা মুখ রুহির মারের দাগ। ইপ্তি মনে মনে বলতে থাকে, কি করব আমি এখন? রুহিকে এখানে রাখা মানে রুষার মৃত্যু যন্ত্রণা দেওয়া, যা আমি কোনোদিন পারবো না। আর রুহিকে আমি কি করব? কেন রুহি, তুমি ডিভোর্স পেপারে সাইন করনি? হেই, আমায় এই দোটানায় কেন ফেললে? তুমি কি আমার সাথে থাকতে চাও? কিন্তু তা কি করে সম্ভব? রুষা মানবে? আমার ওপর রুষার অধিকার অবশ্যই বেশি। না, আমার রুষাকে মারা ঠিক হয়নি। না, রুহির সাথে এখানে থাকাটা ঠিক হচ্ছে। বলতে বলতেই ইপ্তি রুহিকে ছেড়ে উঠে পড়ে। রুহি গভীর ঘুমে মগ্ন। ইপ্তি রুহির দিকে তাকিয়ে বলে, আই এম সরি রুহি, কিন্তু। ইপ্তি দ্রুত রুম থেকে বেরিয়ে যায়। ইপ্তির মাথা ফেটে যাচ্ছে। তার যেমন ঘোর কেটেছে। ইপ্তি রাগের মাথায় রুষাকে ওই সময় কি বলেছে ভাবতেই দুই হাতে মাথা চেপে ধরে কেঁদে দেয় ইপ্তি। এত গম্ভীর মানুষ ইপ্তি আজ নিজের চোখে পানি দেখে অবাক হচ্ছে নিজেই। সেও কাঁদতে পারে? আমি সত্যি ক্ষমার যোগ্য নই রুষা, তুমি ঠিকই বলতে, ঠিক বলতে। কাঁদছে ইপ্তি। ইপ্তি সোফায় ঘুমিয়ে পড়ে। রুষার কাছে যাওয়ার মুখ পায় না। সকাল 7টা। রুষা তৈরি হচ্ছে বাড়ি যাবে বলে। রুহি ইপ্তি এখনো ঘুমে। ইপ্তির ঘুম ভাঙতেই নিজেকে সোফায় দেখে অবাক হয়। তাও অভ্যাস মতন ডাইনিংয়ে যায় কফির জন্য। রুষা সব সময় ডাইনিংয়ে ইপ্তির জন্য কফি করে রেখে ব্রেকফাস্ট বানায় কিচেনে, কিন্তু আজ ডাইনিংয়ে কফি নেই ইপ্তির। অবাক হয়। কিচেনে তাকাতেই রুষাকে না দেখে হঠাৎ ইপ্তির কাল রাতের সব কথা মনে পড়ে যায়। ইপ্তি নিজের রুমে তাকাতেই দেখে রুষা বের হচ্ছে তৈরি হয়ে। বুড়োগুচকে তাকিয়ে জিজ্ঞেস করে, কই যাচ্ছ তুমি? বাবার কাছে, স্বাভাবিকভাবে উত্তর দেয় রুষা। কেন? গম্ভীর কণ্ঠে বলে ওঠে ইপ্তি। সেটা নিশ্চয়ই তোমাকে বলে বোঝাতে হবে না। আমি এভাবে থাকতে পারবো না ইপ্তি, তাই চলে যাচ্ছি বলি রুষার সামনে এগোতে নিলেই ইপ্তি রুষার হাত শক্ত করে চেপে ধরে টানতে টানতে নিজের রুমে নিয়ে বেডে ছুঁড়ে ফেলে। রুষা অবাক হয়। ইপ্তি দাঁতে দাঁত চেপে বলে, চিন্তাও করবি না এই বাড়ি থেকে বেরোনোর? তুমি আমাকে জোর করতে পারো না ইপ্তি, চেঁচিয়ে বলে রুষা। আমি সব পারি। আমি তোমার হাজবেন্ড। আমি যা বলবো তুমি তাই শুনবে, ব্যাস, ধমক দিয়ে বলে ইপ্তি। আমি বাধ্য নই তোমার কথা শুনতে। হ্যাঁ, এতদিন শুনতাম, তার কারণ আমি ভাবতাম তুমি আমাকে ভালোবাসো, কিন্তু কাল রাতে তার প্রমাণ পেয়েছি তুমি আমাকে ঠিক কতটা ভালোবাসো। কাঁদতে কাঁদতে বলে রুষা। তোমার মনে হয় আমি ভালোবাসি না তোমাকে? দাঁতে দাঁত চেপে বলে ইপ্তি। না, বাসো না। আমাকে যেতে দাও। আমি ডিভোর্স পেপার পাঠিয়ে দেব। তারপর রুহির সাথে ভালো থেকো। কোনো দিনও তা হবে না রুষা। আমি তোকে ছাড়বো না, মরে গেলেও না। আমি একেবারের ভুলের দুবার করব না। যদিও তুই এক প্রকার জোর করে বিয়েটা করেছিস আমাকে, তাও তোকে কোনো দিন ছাড়তে চাই না। আর রইল রুহির কথা, আমি বলেছিলাম বিয়ের সময় আমি রুহিকে ভুলতে পারিনি, পারবো না। সময় চাই আমার। তুই সেই সময় বলেছিলি তুই শুধু আমাকে বিয়ে করতে চাস আর কিচ্ছু না। তাহলে এখন কেন কষ্ট হচ্ছে রুহিকে ভালোবাসি বলাই? যদিও রাতের আগের মাথায় কী সব বলেছি, কারণ রুহির এই হাল নিজের জন্য মনে হয় আমার। আমি কি করব? যাই হোক, আমি যে রুহিকে ভালোবাসি সেটা তুমি কি জানতে না? রুহি আমার বউ, এটা জানতে না? আমি কেন শুধু নিজেকে অপরাধী মানব? আমি তো কারোর কাছে কিছু লোকাইনি। তাহলে কেন ছেড়ে যাবে আমাকে? আর অপরাধী তো তুমিও। তুমি যদি জোর করে আমার লাইফে না আসতে, তো এখন আমি রুহিকে নিয়ে। চুপ হয়ে যায় ইপ্তি। তার ভিতরটা ফেটে যাচ্ছে। রুষা ইপ্তির কথায় কোনো জবাব দিতে পারছে না। মাথা নিচু করে কাঁদছে। ইপ্তিকে বিয়ে করে আপন করে পেয়ে জীবনের সব থেকে বড় সত্যি রুষা ভুলে গেছে যে তার স্বামী অন্য কাউকে ভালোবাসে, সে বিবাহিত। কি করে ভুলতে পারলো রুষা? অবশ্যই ইপ্তি ভুলিয়ে দিয়েছে তাকে। সে তো ভেবেছিল ইপ্তি ভুলে গেছে তার প্রথম স্ত্রীকে,
কিন্তু তার ভাবনা সত্যি ছিল? না না, কিছুতেই সত্যি ছিল না। তা আজ হাড়ে হাড়ে বুঝতে পারছে রুষা। তাই রুষা আস্তে করে বলল, আজ আমি তোমার লাইফে না এলে আজ সব ভুল বোঝাবুঝি ভুলে তোমরা সুখী জীবন পার করতে পারতে, তাই না? আমি কিছু শুনতে চাই না রুষা, জাস্ট বাড়ি থেকে যাওয়ার নামও শুনতে চাই না। কিন্তু আমি শোনাতে চাই রুষা, আমি তোমাদের লাইফ থেকে চলে যাব, তারপর তোমরা আগের জীবনে ফিরে যেও। আর আমায় ক্ষমা করে দিও সব সময় তোমাকে জোর করে ভালোবাসার জন্য, তোমার লাইফে ইন্টারফেয়ার করার জন্য। হাসি। রুষা যেই রুম থেকে বেরোতে নেবে, ইপ্তি রুষার হাত ধরে টেনে বেডে ফেলে দেয়। বাবার বাড়ি যাওয়ার ভূত যতক্ষণ না মাথা থেকে না যাবে তুমি রুম বন্দি হয়ে থাকবে, দাঁতে দাঁত চেপে বলে ইপ্তি। ইপ্তি আমি জাস্ট শাট আপ বলি বাইরে গিয়ে দরজা লক করে কিচেনে ঢোকে ইপ্তি। আর রুষা উঠে দরজা ধাক্কাতে থাকে। ইপ্তি এখনও রুষার হাতের কফি চায়, কিন্তু এখন যে তা অসম্ভব, তাই ইপ্তি নিজেই ট্রাই করে। ইপ্তির খুব রাগ হচ্ছে রুষার বাবার বাড়ি চলে যেতে চাওয়ায়। ইপ্তি কখনোই পছন্দ করে না রুষার বাবার বাড়ি যাওয়াটা, সে কখনোই যেতে দিত না রুষাকে। যদিও যেত রুষা, ইপ্তি বাসায় ফেরার আগেই চলে আসতে হতো রুষাকে। রুষার গলা ফেটে চিল্লাচ্ছে, তাই রেগে ইপ্তি কফি বানানোর যাবতীয় জিনিস নিচে আছাড় মারে, যার বিকট শব্দে রুষা ভয়ে চুপ হয়ে যায় আর নিঃশব্দে কাঁদতে থাকে। রুহির ঘুম ভেঙেছে ইপ্তি রুষার কথোপকথনের শব্দে। রুহি অনেকদিন পর খুব ভালোভাবে ঘুম হলেও সকালটা ভালো লাগছে না। অন্যের সংসারের পরগাছা মনে হচ্ছে। যদিও এই সংসারটা তার হওয়ার কথা ছিল, কিন্তু বিয়ের রাতেই যে তাকে এই সংসার ছাড়তে হয়েছে। কাল প্রথম সেই স্বামীর বুকে মাথা রাখার সুযোগ পেয়েছিল, তাও ইপ্তি চলে গেছে মাঝরাতে। তা রুহি বেশ টের পেয়েছে, কিন্তু কষ্ট পায়নি। এটা তো হওয়ারই ছিল। কিন্তু রুহি আর এভাবে থাকবে না, সে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। রুহি উঠে ফ্রেশ হয়ে বাইরে বের হয়। ইপ্তি সোফায় মাথা নিচু করে বসে আছে। রুহি ইপ্তির পাশে গিয়ে বসে। ইপ্তি বলে ওঠে, আচ্ছা রুহি, তুমি ওই দিন কেন বলনি? বিয়ের রাতে যখন তোমার বাবা বাড়ি থেকে তাড়িয়ে দেয়, ওই দিন কেন বলনি তুমি কারোর সাথে অবৈধ সম্পর্কে জড়িত না, কারণ তা সত্যি ছিল? হোয়াট? চেঁচিয়ে ওঠে ইপ্তি। হ্যাঁ ইপ্তি, আমি তোমাকে কখনোই ভালোবাসতাম না। আমার টাকার প্রয়োজন ছিল, তাই সম্পর্কে জড়াই তোমার সাথে। আমি ভালোবাসতাম আরিয়ানকে। রিলেশনের 2 বছর পর যখন তুমি বিয়ের কথা বলো, তখন আমি আরিয়ানকে ইগনোর করতে শুরু করি আর তোমাকে বিয়ে করতে রাজি হয়ে যাই, কারণ তোমার লাইফ সেটেল ছিল আরিয়ানের থেকে। বিয়েও হয়ে যায় তোমার সাথে, কিন্তু তা আরিয়ান মেনে নিতে পারেনি। তাই ওইসব বাজে পিক তোমার কাছে আর তোমার বাবার কাছে পাঠায় আরিয়ান। আরিয়ানের ইচ্ছেও পূরণ হয়। আমাকে বাড়ি থেকে বের করে দাও তোমরা। তারপর আমি বুঝতে পারি আমি তোমাকে ভালোবাসি, তাই তোমার বাবার পাঠানো ডিভোর্স পেপারে সাইন করতে পারিনি। কাল যখন ছিনতাইকারীর হাত থেকে আমাকে বাঁচাতে আসো, তোমাকে দেখে লোভ হয়, তাই তোমাকে আমি মিথ্যে বলেছি যে ওই পিকগুলো মিথ্যে ছিল, কারণ আমি একবার তোমার বুকে মাথা রেখে ঘুমাতে চেয়েছিলাম আর একবার তোমার ভালোবাসা ফিরে পেতে চেয়েছিলাম। আমাকে তুমি ক্ষমা করে দিও প্লিজ। আমি রুষার কাছেও ক্ষমা চেয়ে নেব। রুষার আশেপাশে যাওয়ারও চেষ্টা করো না, চলে যাও তুমি এখান থেকে। রুষার সেই কলেজ লাইফ থেকে আমাকে নিঃস্বার্থভাবে ভালোবেসে গেছে। আমি ভাবতাম ওর আবেগ এইসব। তারপর তোমার জন্য আমি ওকে কখনো আমার লাইফে আসতে দিইনি। আমার একবার বিয়ে হয়েছে জেনেও ওই মেয়ে আমার বাবার পায়ে পড়েছে আমাকে বিয়ে করার জন্য, আর আমি ওকে নিজের দায়িত্ব ছাড়া কিচ্ছু ভাবিনি। এই 1 বছরে ওকে স্ত্রীর মর্যাদা দিইনি, শুধু এই ভেবে যে আমি তোমাকে সন্দেহ করেছি আর তোমার পেটে এই ছিল। কতটা বোকা আমি! সেই তোমার জন্য পবিত্র মেয়েটার গায়ে হাত তুলেছি আমি। তোমার জন্য আজ আমি নিকৃষ্ট পুরুষ জাতি। খুব ভালো প্রতিদান দিয়েছো আমার ভালোবাসার। বেরিয়ে যাও এই বাড়ি থেকে। ওই দিন আমার বাবা ঠিক করেছিল আমাকে কিছু বলতে না দিয়েই তোমার মতন মেয়েকে বাড়ি থেকে বের করে দিয়ে। যদিও সেই কাজের জন্য আজ আমি বাবা মায়ের সাথে থাকি না, কথা বলি না, কিন্তু আজ আবার প্রমাণ হলো মা বাবা কখনো ছেলে মেয়ের খারাপ চায় না। কথাগুলো বলেই ইপ্তি বাড়ি থেকে বেরিয়ে যায়। অপরাধবোধ তাকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে। কাকে সে ভালোবেসেছে আর কাকে সে শুধু দায়িত্ব মনে করেছিল। ইপ্তি সজোরে দৌড়াচ্ছে, যেমন আজ দৌড় তার ঘামের পানির সাথে নিজের করা অপরাধ ঝেড়ে ফেলে দেবে। ইপ্তির চোখ দিয়েও টপ টপ করে অশ্রু গড়িয়ে পড়ছে। ইপ্তির আজ মনে হচ্ছে সত্যিই মেয়ে জাতি ছলনাময়ী
আজ তার প্রমাণ ইপ্তি হাড়ে হাড়ে পেল। রুষা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে। বাইরে রুহি ইচ্ছে মতো চিৎকার করে কাঁদছে। হয়তো রুহি প্রমাণ করেছে মেয়ে মানুষ লোভী, কিন্তু সেটা বুকে পাথর চেপে। রুহি আস্তে আস্তে উঠে ইপ্তির রুমে যায়। দরজা খোলার শব্দে রুষা উঠে দেখে অশ্রুসিক্ত চোখে রুহি রুষার দিকে তাকিয়ে আছে। রুষা কেন যেন চোখ মেলাতে পারে না রুহির সাথে। রুহি এক দৃষ্টে তাকিয়ে বলে ওঠে, তোমার ঘুম হয় রুষা? অপরাধী মনে হয় না নিজেকে? কেন করলে আমার সাথে এমন? কি দোষ ছিল আমার, বলতে পারো? রুষা হাত কতলাচ্ছে শুধু, শরীর কাঁপছে ভয়ে। রুষার মনে বারবার একটাই প্রশ্ন উকি দিচ্ছে, তবে কি সে ধরা পড়েই গেল? ইপ্তি জানলে তাকে কি করবে? নিশ্চয়ই ডিভোর্স দেবে আর রুহিকে নিয়ে ভালো থাকবে। ভাবতেই রুষা কান্না জুড়ে দেয়। ইপ্তি খেয়ালই করে না সে দৌড়াতে দৌড়াতে কখন মেইন রোডের মাঝখানে এসেছে। ইপ্তি আশেপাশে শাঁসা করে গাড়ি যাচ্ছে। হঠাৎ এক বড় ট্রাকের সামনে পড়ে যায় ইপ্তি। কয়েক সেকেন্ডের মধ্যে ইপ্তির ওপর দিয়ে চলে যায় ট্রাকটা। ইপ্তির নিথর দেহ মাটিতে লুটিয়ে পড়ে থাকে। আশেপাশের মানুষ দৌড়ে গিয়ে তাকিয়ে দেখে রক্তমাখা ইপ্তির নিথর দেহের দিকে। আশেপাশের লোকজন ফিসফিস করতে থাকে, কি হলো বলো? কেন আমার সাথে অপবিত্র করলে, সবার কাছে মিথ্যাচার বানালে? কারণ ভালোবাসায় সব করা যায়, বলেই রুষা। বেডসাইড থেকে গ্লাসটা নিয়ে ঠাস করে নিচে ছুঁড়ে ফেলে মারে। ফলে গ্লাসটা টুকরো টুকরো হয়ে যায়। সেখান থেকে এক টুকরো হাতে নিয়ে রুষা বলে ওঠে, 1,00,000 টাকা দিয়েছি। তারপর আরিয়ান রাজি হয়েছে তার ফোন থেকে এসব নোংরা এডিট করা ছবি পাঠাতে। আর হ্যাঁ, আমিই করেছি এসব। এসব করতে হতো না যদি না তোর কথা ইপ্তি আমার কাছে লোকাতো। সাথে বিয়ে করেছে সেটাও বলেনি, পরে জেনেছি। তারপর তোকে ইপ্তির লাইফ থেকে সরানোর প্ল্যান রেডি করেছি। অ্যান্ড আমি সাকসেসফুল। কি বলো রহিসুদ্দিন? হ্যাঁ, তুমি একদম সাকসেসফুল। আর আজ আমি তোমার সব মিথ্যাচার সত্যি করেছি। এখন আমার যাওয়ার পালা। হ্যাঁ, অবশ্যই যাবে। তোমাকেও আমি আরিয়ানের কাছেই পাঠিয়ে দেব। শয়তানি হাসি দিয়ে বলে রুষা। কি? তার মানে তুমি মেরেছো আরিয়ানকে? ওটা অ্যাক্সিডেন্ট ছিল না? অবাক হয়ে বলে রুহি। একদমই না, ওটা অ্যাক্সিডেন্ট ছিল না। বেচারাকে আমাকেই মারতে হয়েছে। টাকার লোভে তোর ক্ষতি করলেও যখন তোকে বাড়ি থেকে বের করে দেয় ইপ্তির বাবা, তখন তোর উপর মায়া উতলে ওঠে বেচারা আরিয়ানের। আর সে সব বলে দিতে চায় ইপ্তিকে। তাই বাধ্য হয়ে ইপ্তির কাছে যাওয়ার পথেই আরিয়ানকে শেষ করে দিই। আর আজ তোমাকে মেরে তোমাকেও ওই আরিয়ানের কাছেই পাঠিয়ে দেব, বলেই রুষা হাসতে থাকে। সব শুনে ঘামতে থাকে রুহি। রুহি বুঝতে পারছে তার এখানে থাকা বিপদ। রুষা মেন্টালি সিক না হলে কি করে মানুষ খুনের মতন জঘন্য কাজ করতে পারে? রুহি আস্তে আস্তে পিছুচ্ছে ভয়ে। রুষা রুহির পিছনে দেখে বলে ওঠে, পিছিয়ে লাভ নেই। রুহি, তুমি এখানে এসে অনেক বড় ভুল করেছো। আমার জীবন যেটা আমি সাজিয়েছিলাম তুমি সব তাল গোল পাকিয়ে দিয়েছো। তোমাকে মরতেই হবে, বলে হাতে থাকা কাঁচের টুকরো চালাতে শুরু করে রুহির ওপর। প্লিজ রুষা, আমি প্রমিস করছি আমি চলে যাব তোমার জীবন থেকে দূরে। আমাকে যেতে দাও প্লিজ। চুপ কর। রুষা এলো পাথারি কাঁচের টুকরোগুলো চালায় রুহির ওপর। রুহির হাত থেকে গড়গড় করে রক্ত পড়ছে। রুহি চিৎকার করে হাত পা দিয়ে আটকানোর চেষ্টা করছে, কিন্তু রুহি আর কিছু করতে পারে না। নিচে বসে আকুতি মিনতি করতে লাগে রুষার কাছে। প্লিজ রুষা, কি করছো তুমি? আমাকে যেতে দাও প্লিজ, আমার কষ্ট হচ্ছে। রুহি করুণের থেকে করুণ স্বরে বলল। রুষা রুহির কথায় পাত্তা না দিয়ে হনহন করে বাইরে যায় আর ফল কাটার চাকুটা নিয়ে আসে। এসেই দেখে রুহি হাতে ধরে বসে কাঁদছে। রক্ত মাখামাখি হয়ে গেছে শরীর। কিন্তু এসব দেখেও রুষা পিছু পা হয়নি। সে চাকু হাতে রুহির দিকে এগোয়, যা দেখে রুহি ভয়ে জ্ঞান হারায়। আর রুষা রুহির অজ্ঞান শরীরটাতেই চাকু দিয়ে ক্ষতবিক্ষত করে দেয়। তারপর হাত দিয়ে দেখে রুহির শ্বাস চলছে নাকি। তারপর রুষার শয়তানি হাসি দিয়ে বলতে থাকে, মরে গেছে। বলেই রুষা উঠে দাঁড়ায় আর তাকিয়ে থাকে রুহির দিকে অবাক চোখে। রুষার চোখে মুখে কোনো অপরাধ বোধ নেই, আছে শুধু ঘৃণা, হিংসা রুহির জন্য। রুষার চিন্তা মতে রুহির জন্যই তাকে খুনি হতে হয়েছে। রুষা একটা বড় শ্বাস নিয়ে বেডে গিয়ে বসে। এমন সময় রুষার ফোনটা বেজে ওঠে দেখে ইপ্তির বাবা ফোন দিয়েছে। রুষা কাঁপা কাঁপা হাতে ফোন পিক করে। হ্যালো রুষা মা, ইপ্তি কই? বাবা, আপনি এভাবে কথা বলছেন কেন? আগে বলো ইপ্তি কই? মনে হয় অফিসে গেছে। মনে হয় কেন? তুমি জানো না?
আসলে কিছু হয়েছে কি বাবা? হ্যাঁ, আমাকে পিয়াস ফোন করে বলছে ইপ্তির নাকি অ্যাক্সিডেন্ট করেছে, রাস্তার মানুষ নাকি তাকে হসপিটালে নিয়ে গেছে। কি কি বলছেন বাবা? হ্যাঁ, আমি পিয়াসের বলা হসপিটালে যাচ্ছি, তুমিও এসো। হ্যাঁ, আমি আসছি। রুষা আর কিছু না ভেবেই দৌড়ে বেরিয়ে যায় বাড়ি থেকে। রুহির মৃতদেহ সেখানেই পড়ে থাকে, সারা ঘর রুহির রক্তের টইটুম্বুর। যে কেউ দেখলে জ্ঞান হারাবে, কিন্তু দেখার মানুষটাই নেই। রুষা হসপিটাল গিয়ে দেখে সাদা কাপড়ে ঢাকা একটা লাশ ধরে ইপ্তির বাবা মা বোন চিৎকার করে কাঁদছে। রুষা আর কিছু না ভেবেই সাদা কাপড় ঢেকে রাখা চাদরটা তুলে লাশটা দেখে অজ্ঞান হয়ে পড়ে যায়। লাশটার কেউ না, ইপ্তির। ডক্টর বডি দেখে বলেছে স্পট ডেথ। ইপ্তির বোন যখন রুষাকে ধরতে যাবে তখনই একদল পুলিশ আসে। ইপ্তির বোন পুলিশকে জিজ্ঞেস করে, আপনাদের এখানে রুষাকে? কিন্তু কেন? উনি মিসেস রুহির খুন করেছেন। হোয়াট? কথাটা শুনে ইপ্তির বোন রুষার দিকে তাকায়। রুষার শরীরে রক্ত শুকিয়ে আছে, হাতে পায়ে জামায় সব জায়গায় রক্ত লেগে আছে। যা দেখে ইপ্তির বোনের পুলিশের কথা বিশ্বাস হয়ে যায় আর বলে, নিচে যে পড়ে আছে সেই রুষা। কিন্তু আপনারা জানলেন কি করে রুহিকে রুষাই খুন করেছে? আপনাদের বাড়ির দারোয়ান ওনাকে রক্তাক্ত অবস্থায় বেরোতে দেখে, বাড়ির ভিতরে যায় আর বেডরুমে রুহির বডি পায়। সেই পুলিশে খবর দিয়েছে আর রুষার নাম বলেছে। সব শুনে ইপ্তির বাবা স্ট্রোক করে। পুলিশ রুষাকে নিয়ে যায়। প্রায় একদিন পর ইপ্তির ফ্যামিলি ইপ্তির দাফন কাজ পূরণ করেন। এর 2 মাস পরে ইপ্তির বাবাও মারা যায়। ইপ্তির ফ্যামিলি পুরোপুরি ভেঙে পড়ে। ইপ্তির মা বোনেরও খারাপ অবস্থা। রুষা এখন জেলে পাগল। মানসিক ভারসাম্য হারিয়েছে রুষা। শুধু পেরনের কাপড় কামড়ে খায়। নিজের শরীর নিজেই খুঁড়তে খুঁড়তে রক্তাক্ত করে ফেলে। খায় না, খাবার পায় না, শুধু এক কোণায় পড়ে থাকে। রুষাকে চেনার অবস্থা নেই কারোর এই 2 মাসেই। রুষার ফ্যামিলির কেউ রুষাকে দেখতেও যায়নি পর্যন্ত। সব শুনে তারা মানতে পারে না রুষা তাদের মেয়ে। তারা ভাবে রুষা মরে গেছে। পাপ করে আর যাই হোক জীবন সাজানো যায় না, কারণ যেই পাপ করে তুমি এত কষ্ট করে জীবন সাজাবে, সেই জীবনই একদিন তোমাকে শাস্তি দিতে উঠে পড়ে লাগবে। তুমি হাজার চেয়েও সেই শাস্তি থেকে মুক্তি পাবে না। রুষাও শাস্তি থেকে মুক্তি পায়নি। প্রিয় দর্শক, এই গল্পটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই একটি কমেন্ট করবেন। আর যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং এই ধরনের ভিন্ন স্বাদের গল্প শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।